নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। মুর্শিদাবাদের বড় দায়িত্ব বীরভূমের কেষ্টকে দিলেন মমতা। লক্ষ্য ভোটে জীবন বৈতরণী পার করা। একটাই ভুল হয়ে গিয়েছে, কেন কেজরিওয়াল হেরে গেলেন কারণ খুঁজে বার করলেন অভিষেক। 26-এর নির্বাচনের আগে আরো মহার্ঘ ভাতার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। বাজেট পুরো ফাঁকা কলসির মতো, পুরো বাজেট খতিয়ে পড়ে পয়েন্ট ধরে ধরে বোঝালেন অভিষেক। 26-এর আগে বাড়বে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ, ভবিষ্যৎবাণী দিলীপ ঘোষের। 16 লক্ষ ডুপ্লিকেট ভোটার ধরেছি, বিধানসভা ভোটের আগে ডিলিট করাবো শুভেন্দু। গুলি চালানোই হলো কাল, পাল্টা ভারতীয় সেনার জবাবে নিহত একাধিক পাকিস্তানি জওয়ান। চুরি ধরে ফেলেছি, বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, মমতার দাবিতে তোলপাড়। মিলল না মুখ্যমন্ত্রীর মুখ, বীরেনের ইস্তফার পর মণিপুরে জারি রাষ্ট্রপতি শাসন। 200 কোটির নদী বন্ধন প্রকল্প, নদী ভাঙন রোধে সতর্ক রাজ্য। এবারে আসছে বিস্তারিত খবরে। তিহাড় জেল থেকে ছাড়া পাওয়ার পর ধীরে ধীরে বীরভূমের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন অনুব্রত মণ্ডল। এবার তার উপরে মুর্শিদাবাদ জেলার বড়োয়া বিধানসভা এলাকার দায়িত্বও দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত বরাবর মমতার আশীর্বাদ ধন্য নেতা। অনুব্রতকে কেষ্ট বলে ডাকেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী। সেই কেষ্টর হাতেই তিনি তুলে দিয়েছেন বড়োয়ার দায়িত্ব। 2026 সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত এই দায়িত্বে থাকবেন কেষ্ট। 2021 সালে প্রথমবার বড়োয়া বিধানসভায় জিতেছিল তৃণমূল। বিজেপি প্রার্থী অমিয় কুমার দাসকে 2700 ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন তৃণমূলের প্রার্থী জীবন কৃষ্ণ সাহা। বিধানসভা নির্বাচনে যাতে বড়োয়া নিয়ে তৃণমূল নেতৃত্বের কোনো উৎকণ্ঠা না থাকে সেই বিষয়টি নিশ্চিত করতেই অনুব্রতকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রে তেমনই খবর। দিল্লির ভোটে কেজরিওয়াল হেরে গিয়েছেন, কিন্তু কেন হেরে গেলেন তিনি, তার কারণ বিশ্লেষণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বক্তব্য, কেজরিওয়াল আসলে মানুষকে বোঝাতে ব্যর্থ। সেবাশ্রয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক, সেখানে দিল্লির নির্বাচন প্রসঙ্গ উঠে আসে। তিনি বলেন, বিজেপির একটা বিশেষ ব্যাপার হলো বিজেপি মানুষকে ভুল বোঝাতে সিদ্ধহস্ত। এখন বিজেপি দিল্লিবাসীকে বুঝিয়েছে। কেজরিওয়াল 2012 থেকে 2013 সাল থেকে তো ছিল, কিন্তু কিছু করেনি। আম আদমি পার্টির লোক কিছুটা অসফল, কারণ ভুয়ো প্রচারকে কাউন্টার করতে পারেনি। অভিষেক আরো বলেন, একজন মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকিয়ে দিয়েছেন, ক্যাবিনেটের মন্ত্রীদের 3-4 মন্ত্রীকে জেলে ঢুকিয়েছেন, তারপর বলছেন সরকার কাজ করছে না। আমার মনে হয় জোট হয়ে লড়লে নিশ্চয়ই সাফল্য আসত। উল্লেখ্য, দুর্নীতি ইস্যুতে বাংলাতেও একাধিক নেতা মন্ত্রীরা গ্রেফতার হয়েছেন। বিজেপি যে এই স্ট্র্যাটেজিতেই খেলে সেটাই স্পষ্ট করেন অভিষেক। বকেয়া 34-এর জায়গায় মাত্র 4% মহার্ঘ ভাতা ঘোষণা করে বিপুল সমালোচনার মুখে রাজ্য সরকার। সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন মুখ্যমন্ত্রী, তাই আগে ভাগেই আরো মহার্ঘ ভাতার ইঙ্গিত দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। বুধবার রাজ্য বাজেট পেশের পরেই তিনি সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, ভোট মিটলেও সেগুলি করা হয় না। ভোটের দিকে তাকিয়ে বাজেট করে না, সীমিত ক্ষমতার মধ্যে থেকে সার্বিক উন্নয়নের কাজ করা হচ্ছে। অন্যদিকে ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যতটা সম্ভব করা হয়েছে, তবে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সার্ভিস রুল আলাদা। পে কমিশনের টাকাটাও রাজ্য দেয় বলে দাবি মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয়, তার কথায় এবার যে শেষ তা তো নয়, অবস্থা অনুযায়ী আগামী দিনেও ফের দেওয়া হবে মন্তব্য। ভোট যে বড় বালাই, তাই 26-এর ভোটের আগে আরো একবার মহার্ঘ ভাতা ঘোষণা হতে চলেছে বলেই অনেকের ধারণা। বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের মন পাওয়ার চেষ্টা। 4% বাড়ানো হলো ডিএ ওরফে মহার্ঘ ভাতা। ডিএ বেড়ে হলো 18%। 2025 সালের 1 এপ্রিল থেকে কার্যকর হবে নতুন হারে ডিএ। রাজ্যের বাজেটে ডিএ বাড়ানোর প্রস্তাব রাখলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাই নাগরিক মহলের ধারণা, এই বছর নভেম্বর-ডিসেম্বরে আরো একবার ঘোষণা হতে চলেছে আরো কিছুটা মহার্ঘ ভাতা। রাজ্য সরকারি কর্মচারী ও তাদের পরিবারের মানুষদের ধরলে সংখ্যাটা নিতান্তই কম নয়, তাই আরেকবার মহার্ঘ ভাতা ঘোষণা না করে উপায় নেই মুখ্যমন্ত্রীর। সাতগাছির সেবাশ্রয় শিবিরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করেন। অভিষেক বলেন, গোটা তাই ভাওতা। কি বললেন অভিষেক, শুনে নেওয়া যাক। 1. গঙ্গাসাগরের নতুন ব্রিজের কথা বলা হয়েছে। পথশ্রীর জন্য 1500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। পিডব্লিউডির জন্য 6000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। 2.
উত্তরের জেলাগুলোর জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের তরফে চা বাগানের জন্য পশ্চিমাঞ্চলের জেলাগুলোর জন্য 700 থেকে 800 কোটি টাকা বরাদ্দ হয়েছে। 3. কেন্দ্র সরকারের বাজেট ভাওতা ছাড়া কিছু নয়, বলছে 12 লক্ষ টাকা পর্যন্ত আয় করলে বছরে কোনো ইনকাম ট্যাক্স লাগবে না। বছরে 12 লক্ষ টাকা আয় মানে মাসে তার বেতন 1 লক্ষ টাকা। যে মাসে 1 লক্ষ টাকা আয় করে তাকে তো জিনিসপত্র কিনতে হয়, তাকে চা খেতে দুধ, চিনি, চা পাতা সবই কিনতে হয়। জল ছাড়া সবেতেই জিএসটি, তাকে জিএসটি বাবদে 98,000 টাকা দিতে হচ্ছে। আমি তো আমার ডেটা সোর্স লোকসভার স্পিকারের কাছে জমা দিয়েছি। এরপরও টোল ট্যাক্স, সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স রয়েছে, সার্চ চার্জ রয়েছে। মুদ্রাস্ফীতি যেভাবে বাড়ছে, বছরে 6% করে বাড়লে 3 বছরে 18%। 4. বাজেট পুরো ফাঁকা কলসির মতো, ফাঁকা কলসির আওয়াজ বেশি। বাংলার জন্য কি বরাদ্দ করেছে? আমি যদি রাজনৈতিকভাবে দেখি, বিজেপির 12 জন সাংসদ রয়েছে বাংলায়, বিহারেও 12 জন সাংসদ রয়েছে। বিহারকে এত কোটি কোটি বরাদ্দ, বাংলাকে কেন বঞ্চনা? বাংলা মাথা নত করেনি বলে। 5. কেজরিওয়ালের সঙ্গেও এটাই হয়েছে। একজন মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকিয়ে দিয়েছেন, ক্যাবিনেটের মন্ত্রীদের 3-4 মন্ত্রীকে জেলে ঢুকিয়েছেন, তারপর বলছেন সরকার কাজ করছে না। আমার মনে হয় জোট হয়ে লড়লে নিশ্চয়ই সাফল্য আসতো। 6. 26-এও একাই লড়বে তৃণমূল, সেটাই স্পষ্ট করে দিলেন অভিষেক। তিনি বললেন, আগেই তো দিদি সেটা স্পষ্ট করে দিয়েছেন, 21-এও একাই লড়েছি, একাই লড়ে দারুণ ফল করেছি, একাই লড়ব। 7. দিল্লিতে বহিরাগত ভোটার ইস্যুতে বলেন, ভোটের মেশিনারি যারা করেন তারা ভালো করে বুঝতে পারবেন। দিল্লিতে ভোটার তালিকায় 2024-এর নির্বাচন থেকে বিধানসভা নির্বাচন, মাঝের 8 মাসে 4 লক্ষ লোকের নাম নথিভুক্ত হয়েছে। এটা গত 14 বছরে হয়নি। এবার যারা লড়াই করছি, দিল্লির ক্ষেত্রে বিজেপির সঙ্গে লড়াইয়ে আম আদমি পার্টি এই তথ্য ও পরিবেশন করতে পারেনি। বুধবার রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ নিয়ে কোনো ঘোষণা করেনি রাজ্য সরকার। তবে প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, বাড়বে লক্ষ্মীর ভান্ডারের টাকা। লক্ষ্মীর ভান্ডার নিয়ে ঘোষণা নেই বাজেটে। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, লক্ষ্মীর ভান্ডার বিনা বরাদ্দেই হয়েছিল, সেটা এখনো চালিয়ে যাচ্ছেন। 26 সালের আগে হয়তো সেই বরাদ্দ আবার বাড়বে। যে নির্বাচন আসছে সে নির্বাচনের আগে বাজেট হবে, সেই বাজেটেই লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বাড়ানো হবে। কারণ ইলেকশনের জন্য বাজেট হয়। এখন বলছে এই বছরটা চালিয়ে দেওয়া হোক। এদিকে টানলে ওদিকে পা বেরিয়ে যাচ্ছে। গঙ্গাসাগর ব্রিজের জন্য 500 কোটি টাকা, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। উনি 14 বছর হয়ে যাওয়ার পর টাকা বরাদ্দের কথা বলছেন। যদি ইচ্ছা থাকে তাহলে আগে করেননি কেন? কেন্দ্র তো টাকা দিতে চায়। মাস্টার প্ল্যান আটকে আছে 1200 কোটি টাকার জন্য। তবে দিলীপের লক্ষ্মীর ভান্ডার নিয়ে বক্তব্যের পরই তৃণমূল শিবির বলতে শুরু করেছে, বাংলার মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প গোটা দেশের কাছেই এখন রোল মডেল। এর ফলে মহিলারা স্বনির্ভর হচ্ছেন। উনি খুব ভালোভাবেই বুঝতে পারছেন বাংলার মহিলাদের সমস্ত ভোটই 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন। একদিন দিলীপ ঘোষ ও তার দল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কটাক্ষ করত। এখন সেই বিজেপি বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোট জিততে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পকেই হাতিয়ার করছে। তাই হয়তো এখন দিলীপ ঘোষের নিজের আগের মন্তব্য নিয়ে বিবেক দংশন হচ্ছে এবং বলছেন এই প্রকল্পে আরো টাকা বাড়ানো হবে। নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে 26 সালে বিজেপি বাংলা দখলের ছক কষছে বলে বুধবার বাজেটের পর সাংবাদিক বৈঠক থেকে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই অভিযোগকে নস্যাৎ করে বৃহস্পতিবার রাজ্যের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী দায়িত্ব জ্ঞানহীনভাবে কথা বলেছেন। ইলেকটোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কে? জেলা শাসক। এরপরে শুভেন্দুর দাবি, 16 লক্ষ ডুপ্লিকেট ভোটার আমরা ধরেছি, বিধানসভার আগে ডিলিট করাবো। এই প্রসঙ্গে মমতা বলেন, বিজেপি কমিশনের এই পরিকল্পনা কিন্তু আমরা ভেস্তে দেব, কারণ অন্য রাজ্য যা পারে না বাংলা তা পারে। আমরা চুরিটা ধরে ফেলেছি। তারই জবাব এবার রাজ্যের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন বিরোধী দলনেতা। ফের চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। চুক্তি ভেঙে ভারতীয় সেনাকে লক্ষ্য করে চালানো হলো গুলি। প্রাথমিক ধাক্কা সামলে পাল্টা গুলি বৃষ্টি করে ভারতীয় সেনা। ভারতীয় সেনার ওপর হামলা চালিয়ে পাকিস্তানি সেনার ফল যে ভালো হয়নি সেটা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় সেনা পাল্টা প্রতিরোধ গড়ার পর পাকিস্তানি সেনা রীতিমতো ল্যাজে গোবরে হয়েছে বলেই খবর। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধার সেক্টরে গুলি চালাতে শুরু করেছিল পাকিস্তানি সেনা।
10 থেকে 15 রাউন্ড গুলি ছোড়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। ঘটনাটা বুধবারের। পাকিস্তানের দিক থেকে গুলি ছোড়ার পর পাল্টা দিতে শুরু করে ভারতীয় সেনা। সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী পাকিস্তানি সেনার গুলিতে ভারতীয় সেনার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা প্রাথমিকভাবে জানা যায়নি। তবে সীমান্তের ওপারে বেশ ভালো প্রভাব পড়েছে বলেই মনে করা হচ্ছে। চলতি বছর এই প্রথম ভারত পাকিস্তান সীমান্তে হলো গুলির লড়াই। 2021 সালের পর থেকে দুই দেশের সেনার মধ্যে গুলি বিনিময়ের ঘটনা কার্যত বিরল। 2021 সালের 25শে ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে হয়েছিল এক সীমান্ত চুক্তি। তারপর থেকে উত্তেজনা প্রশমিত হতে শুরু করেছিল। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এখন থেকেই তা নিয়ে ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এবার যেমন বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চুরিটা আমরা ধরে ফেলেছি, জোর গলায় বলেন তিনি। বিজেপির বিরুদ্ধে বিরাট অভিযোগ মমতার। সম্প্রতি দিল্লির ভোটে জয়ী হয়েছে বিজেপি। পদ্মঝড়ে কার্যত উড়ে গিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। এর পেছনে ভোট কারচুপি রয়েছে কিনা এই নিয়ে ইতিমধ্যেই নানান মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই আবহে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার লিস্টে ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে নানান রাজ্য দখলের চেষ্টায় নেমেছে পদ্ম শিবির। পশ্চিমবঙ্গেও এই চক্রান্ত চলছে বলে দাবি করেন তিনি। তৃণমূল নেত্রীর অভিযোগ, প্রত্যেকটি বিধানসভার ভোটার তালিকায় 20,000 থেকে 30,000 ভুয়ো নাম ঢোকানোর জন্য বাংলায় এসে বাবুরা বসে রয়েছেন। তবে আমরা কিন্তু এই পরিকল্পনা ভেস্তে দেব, কারণ অন্য রাজ্য যেটা পারে না বাংলা সেটা পারে। চুরিটা আমরা ধরে ফেলেছি বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। মমতার প্রশ্ন, আধার কার্ড ভোটার লিস্টের নাম তোলার কাজ কেন অনলাইনে হবে? ফিজিক্যাল ভেরিফিকেশন কেন করা হবে না? এভাবে জালিয়াতি করেই নির্বাচনে কারচুপির চেষ্টা চলছে। এই বিষয়ে বিজেপি, নির্বাচন কমিশন, সিবিআই, ইডি প্রত্যেককে একযোগে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভোট এলেই এরা চলে আসে, আমি এদের ভুতুড়ে রাজনৈতিক দল বলি। অব্যাহত হিংসার ছবি। প্রায় বছর দেড়েক কাটিয়েও শান্ত হয়নি মণিপুর। হিংসার লাল চক্ষু যেন এখনো নজরদারি চালাচ্ছে উত্তর পূর্ব ভারতের সেই রাজ্যে। মাঝে দিন কয়েকের জন্য সেই রাজ্যের কিছু এলাকায় সেনা শাসনও জারি হয়েছিল বটে, তবে তাতেও যে হিংসার ছবিতে বদল এসেছিল এমনটা নয়। অবশেষে সেই বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে ভরে ওঠা মণিপুরকে শান্ত করতে নিয়ে নেওয়া হলো চূড়ান্ত সিদ্ধান্ত। জারি হলো রাষ্ট্রপতি শাসন। গত 9 ফেব্রুয়ারি সে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এন বীরেন সিংহ। রাজনীতির পিচে সেই ঘটনার রেশ এখনো কাটেনি বললেই চলে। আর তার আগেই বদলে গেল মণিপুর। রাজ্য সরকার নয়, এবার রাষ্ট্রপতির হাতে গেল সেই রাজ্যের শাসনভার। বৃহস্পতিবার এই প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বয়ানে লেখা রয়েছে, আমি মণিপুরের রাজ্যপালের তরফ থেকে রিপোর্ট পেয়েছি, যা দেখে এটা কার্যত স্পষ্ট সেখানে সরকার চালানো সম্ভব নয়, তাই এই সিদ্ধান্ত। প্রাকৃতিক দুর্যোগ রোধে বাংলার সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হচ্ছে। বন্যা প্রতিরোধের মতোই নদীর সংস্কারের জন্য বাজেটে বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা তুলে ধরেন বুধবার। ভাঙন রোধ সহ সামগ্রিক বিষয় নিয়ে তার মতামত বাংলা জাগর কাছে তুলে ধরলেন ভূতত্ত্ববিদ সুজিব কর। নদীমাতৃক বাংলার নদী প্রবাহ বজায় রাখার জন্য বরাবর নজর রেখেছে রাজ্য সরকার। রাজ্যের বড় নদীর মতোই ছোট নদীর গতিপথ ঠিক রাখতে প্রায়শই সংস্কার করা হয়। এর মাঝে বুধবার রাজ্য বাজেটে মেগা প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি ও গঙ্গাসাগর সেতু নির্মাণের জন্য 500 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হয়। এর পাশাপাশি দীর্ঘমেয়াদী ভাবনা নিয়ে নদী বন্ধন নামে একটি নতুন প্রকল্প নেবার কথা ঘোষণা করেন চন্দ্রিমা ভট্টাচার্য। পরে বাজেট বিশ্লেষণ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদীর সংযুক্তিকরণ সহ সামগ্রিক সংস্কারের বিষয়টি তুলে ধরেন। কেন্দ্রীয় সরকার গঙ্গা, ভাগীরথী সহ অন্যান্য নদীর ভাঙন রোধে কোনো কার্যকরী পদক্ষেপ নেয় না। কেন্দ্রীয় উদাসীনতার জন্য মাশুল দিতে হয় উত্তরবঙ্গের মালদার মতোই দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদের মানুষকেও। বিশিষ্ট ভূতত্ত্ববিদ সুজিব কর মনে করেন, নদী বন্ধন প্রকল্প কার্যকর আগে বিস্তারিত স্টাডি করা প্রয়োজন। সমভূমি ও মালভূমি অঞ্চলের নদী প্রকৃতি যেখানে ভিন্ন, সেখানে অনুসন্ধান করা জরুরি বলেও বিশেষজ্ঞদের অভিমত। মালদা, মুর্শিদাবাদের মতোই অন্যত্র নদী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ করা প্রয়োজন বলেও তার অভিমত। তাই নদী বাঁধ রক্ষা থেকে নদীর গতিপথ যাতে বজায় থাকে তার ভারসাম্য বজায় রাখার জন্য রাজ্য সরকার যে প্রয়োজনীয় পরিকল্পনা করছে তা পরিবেশ প্রেমীদের আলোচনা উঠে আসছে।